শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, অনশনে অসুস্থ বেশ কয়েকজন। চট্টগ্রাম বন্দরে মিলছে না ওয়ান স্টপ সার্ভিস, পণ্য ডেলিভারিতে দেরি, টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। ৬ বছরেও শেষ হয়নি বরিশালের রাঙামাটি নদীর উপর গোমা সেতুর নির্মাণ কাজ। 2টি স্প্যান না হওয়ায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ। সংকট কাটছে না পঞ্চগড়ের স্বাস্থ্য খাতে, হস্তান্তরের 9 মাস পেরিয়ে গেলেও চালু হয়নি 250 শয্যার বহুতল ভবন। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তো আলোচনা হলো, কিন্তু সমাধান তো এখনো দেখা মিলছে না। শিক্ষার্থীরা এখনো কি বলছেন? উজ্জ্বল, এখনো পর্যন্ত কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং এখানে আমরা দেখছি যে এখানকার যারা শিক্ষার্থীরা অনশন করছিলেন তারা কিন্তু একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে কিন্তু প্রায় 44 ঘন্টা পার হয়ে গেছে তারা অনশন করছেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে কয়েকজন অনশন করছিলেন তাদের মধ্যে অনেকেই দেখেছি আমরা পাশে একটি মেডিকেল সেন্টার করা হচ্ছে, সেখানে কিন্তু নেওয়া হচ্ছে একের পর এক, এবং তাদেরকে নিয়ে সেখানে নিয়ে কিন্তু স্যালাইন দেওয়া হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা আসছিলেন সিআর আকবর। তিনি কিন্তু আজকে একটি বিষয় বলেছেন যে শিক্ষার্থীদের যে এখানে একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন এখানকার শিক্ষার্থীদের। এবং তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে আইনের উপরে যেন তারা আস্থা রাখে, এবং আস্থা রেখে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যেন তারা সেই তদন্ত কমিটিকে বলে, এবং তারা যে প্রতিবেদন জমা দেবে তারা কিন্তু দ্রুতই প্রতিবেদন জমা দেবে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এসব কথা বলে তারা কিন্তু এই যে শিক্ষার্থীদেরকে অনশনের থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তবে এখানকার যে অনশনরত শিক্ষার্থীরা তারা কিন্তু মানতে নারাজ। তারা যেটি বলছেন যে মূলত তাদের দেওয়া যে 1 দফা কর্মসূচি সেটি কিন্তু তারা আদায় করেই ছাড়বেন, এবং এই কর্মসূচিতে এই যে তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন। বর্তমান যে ভিসি মোহাম্মদ মাসুদ, তার পদত্যাগের যে 1 দফা দাবি এখনও পর্যন্ত কিন্তু চলছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে কুয়েটের যে ভিসি তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, এবং এই ভিসি কিন্তু নিরাপত্তার এই যে ব্যর্থতার যে দায়, সেই ব্যর্থতার দায় স্বীকার করতেও কিন্তু তিনি অস্বীকার করেছেন। এর আগে আমরা দেখেছি গত 13 তারিখে শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেছে, এবং তারপরে কিন্তু তারা 2 দিন ধরে আন্দোলন করেছে হলগুলো খোলার জন্য, কিন্তু হল খোলা হয়নি, এবং যার ফলে কিন্তু তারা রাস্তায় থাকতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। এবং তারপরে তারা যে হলগুলো ছিল হলগুলো কিন্তু তারা তালা ভেঙে হলে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আরেকজন শিক্ষার্থীকে কিন্তু এখন এখানকার যে মেডিকেল সেন্টার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু এরই মধ্যে কিন্তু মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে অনশন স্থল রয়েছে, অনশন স্থলের ঠিক পাশেই কিন্তু একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্পও করা হয়েছে এখানে। তো উজ্জ্বল, সব মিলিয়ে বললে চলে যে কুয়েটের যে পরিস্থিতি, 1 দফা 1 দাবি, এই 1 দফা দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে, এবং আমরণ এই অনশন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়েছে। এছাড়া বিকেলে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। জানাবেন, কুয়েটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের কর্মসূচি পালিত হচ্ছে, আর শিক্ষার্থীরা কি বলছেন?
উজ্জ্বল হাফিজ, আসলে আমরণ অনশনের যে কর্মসূচি কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছেন, তাদের সঙ্গে সংহতি জানিয়েই মূলত এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা গতকাল বিকেল 5টা থেকে মূলত প্রতীকী অনশন শুরু করেছিলেন, কিন্তু সত্যিকারের যে অনশন, আমরণ অনশন, সেটি তারা শুরু করেছেন বিকেল সন্ধ্যা 7টা থেকে। তারা যেটি বলছেন যে অনশনে যাওয়ার পরেও, তারা অসুস্থ হবার পরেও কোনো ধরনের কোনো তোয়াক্কা আসলে কুয়েট বিশ্ববিদ্যালয় যেমন করছে না, এবং সরকারও আসলে এটি নিয়ে তেমন কোনো সাড়া শব্দ সরকারের পক্ষ থেকে নেই। এই কারণে তারা আসলে আমরণ অনশনের সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং তারা অনশন করছেন। গতকাল থেকেই আমরা সকালে এসে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী, ছেলে মেয়ে, তারা আসলে শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আসলে এখানে অনশন করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। আপনাকে বলে রাখি যে তারা আরও একটি দাবি কিন্তু গতকালকে সাধারণ শিক্ষার্থীরা কালকে যে রাতের যে ব্লকেট কর্মসূচি নিয়েছিল, শাহবাগ যে ব্লক করেছিল, তারপরে কিন্তু তারা 4 দফা দাবি দিয়ে তারা সেখান থেকে স্থান ত্যাগ করে। তারা বলেছিল যে আজকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে, প্রতীকী অনশন শুরু করা হবে এবং বিকেলে তারা আবার বিক্ষোভ করবেন রাজু ভাস্কর্যে। কিন্তু ক্লাস পরীক্ষা বর্জনের যে আসলে ঘোষণা তারা দিয়েছিলেন বা আহ্বান জানিয়েছিলেন সারা বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে, সেটি আসলে তেমন কোনো আমরা দেখিনি আসলে বন্ধ হতে। আমরা দেখছি যে সকাল থেকে যথারীতি ক্লাস পরীক্ষা এসব চলছে। তবে এই 2 মাস ধরে যে কুয়েট বন্ধ রয়েছে, এই হলগুলো বন্ধ করে রাখা হয়েছে, এবং সব থেকে অবাক করা খবর হলো যে 37 জনকে সিন্ডিকেটের সভায় বহিষ্কার করা হয়েছে, এই 37 জন আসলে কারা, আর সেটিও সুনির্দিষ্ট করে আসলে বলা হয়নি। এবং ধরে নেওয়া হচ্ছে এই 37 জনের মধ্যে অনেকে আছে যারা নিরপরাধ শিক্ষার্থী, যারা মূলত চেষ্টা করছিলেন ভিসির পদত্যাগের দাবি যারা করছিলেন, তাদেরকে আসলে এই মামলার ভেতরে এই 37 জনের মধ্যে তারা রয়েছেন বলে অনেকে দাবি করছেন। এই সব কিছু মিলে বলা যায় যে 2 মাসের থেকে একটি ক্যাম্পাস বন্ধ থাকার পরেও, এই যে 1.5 শতাধিক শিক্ষার্থীদের ওপর হামলা করার পরেও, ভিসির পদত্যাগের দাবিতে 2 মাস ধরে আন্দোলন চললেও কোনো ধরনের কোনো রকম কার্যকরী পদক্ষেপ আসলে সরকার না নেয়, তারা এখন অনশনে বসেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। বাণিজ্যের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দর 138 বছরে পা রাখা দেশের প্রধান এই সমুদ্র বন্দরের অর্জন কম নয়। তবে $120 বিলিয়ন আমদানি রপ্তানির চাপ সামলানো এই বন্দর ডিজিটালাইজেশনে কত দূর এগুলো? বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, বন্দর, কাস্টমস সহ সব সংস্থা এক নেটওয়ার্কে সংযুক্ত না থাকায় মিলছে না ওয়ান স্টপ সার্ভিস। এছাড়াও শতভাগ অটোমেশন না হওয়ায় পণ্য ডেলিভারিতে হচ্ছে দেরি। বন্দরের টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও রাজস্ব আহরণের প্রবেশদ্বার। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। 138 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। প্রতি বছর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে 4 থেকে 7% প্রবৃদ্ধি হলেও কন্টেইনার ওঠানামায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে এখনও চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। কন্টেইনার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোপুরি ম্যানুয়ালি চলছে কার্গো ব্যবস্থাপনা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, কিছু সেবা অনলাইনে মিললেও ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন নথিপত্র যাচাই এবং স্বাক্ষরের জন্য আগের মতোই ঘুরতে হচ্ছে 12 থেকে 15টি টেবিল। এতে সময় ক্ষেপণের পাশাপাশি হচ্ছে ভোগান্তি। বিশেষ করে ট্রাফিক অপারেশন, পেমেন্ট ও গেট কন্ট্রোল ব্যবস্থাপনা অনলাইন না হওয়ায় পণ্য ডেলিভারি নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কন্টেইনার ম্যানেজমেন্ট যেটা, এটা 100% মানে টসের মধ্যে নিয়ে আসতে হবে, কার্গো এবং কন্টেইনার দুইটাই। এবং এই টসের মানে প্রতিটা কন্টেইনার কোথায় আছে আপনাকে কাউকে খুঁজে বের করতে হবে না, ওই সিস্টেম থেকেই বের করা যাবে এবং খুব আধুনিকভাবে এটাকে সংরক্ষণ করা যায়। ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ মানে আমাদেরকে এখন অনেকগুলো ম্যানুয়াল কাজ করতে হয়, সেগুলো ধরেন যে পেপার নিয়ে দৌড়াইতে হয়, পেপারগুলো জমা দিতে হয়, তারপর ওখানে ওনারা দেখে দেখে অ্যাপ্রুভ করে, ওটা না আমি সিস্টেমে একটা ডাটা থ্রো করে দিব, ওটার বেসিসেই সিস্টেম টু সিস্টেম অ্যাক্টিভিটিগুলো হবে। পোর্টে যে মুভমেন্টগুলো হচ্ছে পার ডে, সেটা আমি অফিসে বসেই আমি দেখতে পাবো।
ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের চেয়েও বাড়লেও এখনও প্রতিযোগী দেশগুলো থেকে অনেক পিছিয়ে। বিশ্বমানের বন্দরের পর্যায়ে যেতে পরিচালন ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত শেড নির্মাণ এবং টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার পরামর্শ ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড ক্লাস পোর্টগুলোকে ফলো করে যদি আমরা ওই অপারেশনাল সিস্টেমটা আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় চট্টগ্রাম অ্যাচিভ করতে পারবে, চট্টগ্রাম বন্দর দক্ষতাটা অ্যাচিভ করতে পারবে। সিটিএমএস যে সিস্টেমটা কিনে হয়েছিল, এই সিটিএমএস সিস্টেমটাকে পুরোপুরি ব্যবহার করলে আমরা একদিনে মাল পাবো। এখন আমরা একদিনে মাল পাই না। ট্র্যাকিং সিস্টেম যদি নিখুঁত থাকে তাহলে আমি অনলাইনে ইন্ডিয়ান দিয়ে আমি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মাল নিতে পারবো, কিন্তু এখন অনলাইনের ছোঁয়া এখানে নাই। ডিজিটাইজেশনে কিছুটা পিছিয়ে থাকলেও অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজর কেড়েছে চট্টগ্রাম বন্দর। মেগা প্রকল্প বে টার্মিনালে বিনিয়োগ করছে ডিপি ওয়ার্ল্ড ও পিএসএ সিঙ্গাপুর। বন্দর কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে ডেলিভারি ও পেমেন্ট সিস্টেম পুরোপুরি ডিজিটাল হবে। ওয়ান স্টপ সার্ভিস পাবে বন্দর ব্যবহারকারীরা। সেই সঙ্গে দ্রুত পণ্য ডেলিভারি সহ বন্দরের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ করছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা আগামী জুনের মধ্যেই আমরা একটা অটোমেশন টোটাল ডিজিটালাইজেশন ফেজে চলে আসব। একেবারে ওয়ান স্টপ সলিউশনের মতো হয়ে যায়, একদম সিএনএফ এজেন্ট যেন তার অফিস থেকে বসেই ব্যাংকের পেমেন্টটা করতে পারে, শিপিং এজেন্টের ডিউটা নিতে পারে, তারা তাদের যে অ্যাসাইনমেন্টটা দিতে পারে, সব কিছুই। তাহলে আমাদের এই যে সময়টা অনেক বেঁচে যাবে। আগামীতে $150 বিলিয়ন আমদানি রফতানির চাপ সামলাতে হবে এই বন্দরকে। মাতারবাড়ি বন্দর, বে টার্মিনাল, ইকোনমিক জোন সহ বাড়ছে পরিধিও। তবে বন্দরের সক্ষমতা না বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও 6 বছরেও সম্পন্ন হয়নি বরিশালের রাঙামাটি নদীর উপর গোমা সেতুর নির্মাণ কাজ। সব গার্ডার, সবগুলো পিলার, অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন হলেও 2টি স্প্যানের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে 3 উপজেলার কয়েক লাখ মানুষকে। যদিও কর্তৃপক্ষের দাবি পুরো কাজ শেষ করে দ্রুতই চালু করা হবে সেতুটি। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। সেতুর গার্ডার, পিলার, অ্যাপ্রোচ সড়ক সবই সম্পূর্ণ হয়েছে, তবে মাঝখানের 2টি স্প্যান না থাকায় চলাচলের অযোগ্য সেতুটি। বরিশাল বাকেরগঞ্জের চরাদি ও দুধল ইউনিয়নে বয়ে চলা রাঙামাটি নদী পারাপারে 2018 সালে নির্মাণ শুরু হয় 2540 ফুট দীর্ঘ গোমা সেতু। তবে দীর্ঘদিন পার হলেও শেষ হয়নি সেতুর কাজ। সঠিক পরিকল্পনা, প্রকল্প তৈরি, অনুমোদন সহ নানা কারণে দেশের উন্নয়ন প্রকল্পগুলোর বেশিরভাগ কাজ শেষ হয় না নির্দিষ্ট সময়ের মধ্যে, যার ফলে বছরের পর বছর ঝুলে থাকে প্রকল্পগুলোর কাজ, বাড়ে ব্যয় ও প্রকল্পের মেয়াদ। এই যেমন রাঙামাটি নদীর উপর গোমা সেতু। ব্যয় বর্ধিত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে চালু করা যায়নি সেতুটি, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের প্রায় কয়েক লাখ মানুষকে। নদী পারাপারে প্রতি ঘন্টায় মাত্র একটি ফেরি চলায় নদী পারেই কেটে যায় দীর্ঘ সময়। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে নদী পার হচ্ছেন ট্রলারে। এছাড়া একটি নির্দিষ্ট সময় ফেরি চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে নদী পার হওয়া আরও কঠিন হয়ে পড়ে। তাই ভোগান্তি নিরসনে দ্রুত ব্রিজটি চালুর দাবি এলাকাবাসীর। রোগী অসুস্থ হইলে তারে বরিশাল নিয়ে সহজে যাওয়া যায় না, খাওয়া হয়তো 12টা-1টা পর্যন্ত চলে। পাশে একটি ঘাট আছে, ওই ঘাটে মানুষের সাথে জুলুম হইতেছে, ওখান থেকে বেশি পরিমাণ পয়সা নেয়। এই পারের লোক উপর যাইতে হলে তো অনেক, 2বার যায় তবে 10-20 টাকা যায়। ওপার ফেরি থাকলে 1 ঘন্টা এপার বসে থাকা লাগে, আর যদি ব্রিজ হইতো তাহলে তো আর 1 ঘন্টা অপেক্ষা করা লাগতো না, 2-4 মিনিট ওপার পার হয়ে যাওয়া যাইত। ব্রিজটা হচ্ছে যে আমাদের প্রাণের দাবি যে এই ব্রিজটা অতি সত্বর চালু হোক। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের 3 উপজেলার মানুষের যাতায়াত, চিকিৎসা, বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ 44% সম্পন্ন হয়। তবে সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ আপত্তি তোলায় সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে সেতুটির বাকি অংশে স্টিল ফ্রেমের স্প্যান বসানো হবে, যার কাজ চলমান। এখন নতুন করে সমীক্ষা করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। এটি কবে নাগাদ মানুষের সুফল ভোগ করবে সেটি কিন্তু আমরা জানি না। এটি আমার মনে হয়
যে খতিয়ে দেখা উচিত। নদীর ক্লাসিফিকেশন চেঞ্জ হওয়ার কারণে তার ডিজাইন সংশোধন করার প্রয়োজন পড়েছে বারংবার। তো আমাদের ডিজাইন কারেকশন হওয়ার পরে এর সাথেও আমাদের সাথে যে প্রবলেমটা ছিল এখানে ল্যান্ড অ্যাকুইজিশন সংক্রান্ত একটা জটিলতা ছিল। আমরা আশা করছি যে আগামী মে মাসের মধ্যে এর উপর দিয়ে গাড়ি পার করতে পারবো এবং জুন 25-এর মধ্যে ইনশাআল্লাহ প্রকল্প সমাপ্ত হবে। প্রায় 60 কোটি টাকা ব্যয় ধরে গোমা সেতুর কাজ শুরু হলেও সর্বশেষ সংশোধিত প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 92 কোটি টাকা। সব ঠিক থাকলে চলতি বছরেই যান চলাচল উন্মুক্ত করা হবে গোমা সেতুর। অমিত হাসান, এখন বরিশাল। হঠাৎ করেই চড়া ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, বেড়েছে পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় পণ্যের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন কোন পণ্যের দাম কত বাড়লো আর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আপনি জানেন যে এই সময়টাতে দেশে পাবনা ফরিদপুর অঞ্চলে পেঁয়াজ ফসল উত্তোলন করেন কৃষকরা এবং সেই পেঁয়াজ কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই বাজারে আসতে শুরু করেছে, কিন্তু তারপরেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে 10 থেকে 15 দিন আগে খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল, যেটি মেহেরপুরের পেঁয়াজ, সেটি 22 থেকে 23 টাকা এবং পাবনা ফরিদপুর এইসব অঞ্চলের যে সকল পেঁয়াজ ছিল সেগুলো বিক্রি হচ্ছিল 33 থেকে 35 টাকা। কিন্তু আজকের বাজারে পাবনার যে হাসিয়াখালী পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা এবং আরেকটি পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকা। মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকা। অর্থাৎ মেহেরপুরের পেঁয়াজ কিন্তু সপ্তাহ 15 দিনের ব্যবধানে কিন্তু 10 টাকার মতো করে বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে মূলত গত কয়েকদিন পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি থাকার কারণে এই পেঁয়াজের দাম বেড়েছে। অন্যদিকে পেঁয়াজের যে কৃষকরা রয়েছেন যারা চাষ করেছেন তারা কিন্তু পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে তাদের প্রতি কেজিতে খরচ পড়েছে প্রায় 40 থেকে 42 টাকা, যেটি কিন্তু অর্থাৎ গেল কয়েকদিন আগে যখন পেঁয়াজের দাম কম ছিল তখন কিন্তু তারা অনেকটা লোকসানে ছিলেন এবং আড়তদাররা বলছেন যে বর্তমানে যে পেঁয়াজ যে দরে বিক্রি হচ্ছে সেই দরে পেঁয়াজে কৃষকরা কিছুটা লাভবান হচ্ছেন বা তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচটি উঠে আসছে এবং এটিকে তারা যুক্তিযুক্ত মূল্য বলে দাবি করছেন। অন্যথায় যদি কৃষক লোকসানের শিকার হন সেক্ষেত্রে আগামী বছর তারা পেঁয়াজ চাষে নিরুৎসাহিত হতে পারেন, তেমনটি কিন্তু তারা ধারণা করছেন। অন্যদিকে আদার কথা যদি বলি, আদা যেটি কেরালার আদা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে এবং সেই চায়না আদা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা করে। অর্থাৎ পেঁয়াজ আদার দামে কিন্তু খুব একটা প্রভাব পড়েনি, আদা কিন্তু স্থিতিশীল রয়েছে আদার বাজার, অর্থাৎ আদার দামে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। যদিও বা কোরবানকে কেন্দ্র করে আদার চাহিদা বাড়ে, কিন্তু এখনও যেহেতু কোরবানকে কেন্দ্র করে খাতুনগঞ্জের বেচাকেনা সেভাবে শুরু হয়নি, যে কারণে কিন্তু আদার দামে খুব একটা প্রভাব পড়েনি। অন্যদিকে রসুনের দামে কিছুটা প্রভাব পড়েছে। রসুনের দাম অর্থাৎ রসুন বিক্রি হচ্ছে বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জে 175 টাকা কেজি দরে, যেটি 15 থেকে 20-25 দিন আগেও কিন্তু সেই রসুনের দাম ছিল 160 থেকে 165 টাকা, অর্থাৎ কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু রসুনের দাম বেড়েছে। এটির অন্যতম কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে রসুনের দাম কিছুটা বেড়েছে এবং সেই সাথে রসুনের সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে এবং এই কারণেই মূলত রসুনের দামে কিছুটা প্রভাব পড়েছে। এবং খাতুনগঞ্জে ঈদের কেন্দ্রিক যে বেচাকেনা, কোরবানির ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা, সেই বেচাকেনার কথা যদি বলি যে এখনও পর্যন্ত শুরু হয়নি, যেহেতু এখনও 1 মাসের মতো সময় রয়েছে। সেই 1 মাসের কিছুটা আগে অর্থাৎ কোরবানির মূলত 10 থেকে 15 দিন আগেই মূলত এখান থেকে যারা খুচরা বিক্রেতারা আছেন তারা এখান থেকে পণ্য নিয়ে যাবেন এবং যারা খুচরা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু ঈদের মাত্র কয়েকদিন আগেই কেনাবেচা করে থাকেন, যে কারণে এখনও কিন্তু কোরবান কেন্দ্রিক বেচাকেনা সেটি জমে ওঠেনি। যখন জমে উঠবে তখন পণ্যের কোনো সংকট হবে না বলে ব্যবসায়ীরা কিন্তু আশ্বস্ত করেছেন। উজ্জ্বল, পেঁয়াজ উত্তোলনের কর্মযজ্ঞ চলছে চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু বাজারে প্রত্যাশিত চাহিদা ও দাম না থাকায় উৎপাদিত পেঁয়াজ নিয়ে লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। ফলন ভালো হলেও বর্তমান বাজার দরে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাদের। তবে লোকসান এড়াতে এখন পেঁয়াজ সংরক্ষণ করে পরে তা বিক্রির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে এখন বেড়েছে চাষিদের ব্যস্ততা। এবার গত বছরের তুলনায় 1000 হেক্টর বেশি জমিতে হয়েছে ফলন। তবে পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। চাষিরা বলছেন আগের তুলনায় সার কীটনাশকের খরচ বাড়ায় বেড়েছে পরিচর্যা ব্যয়। সব মিলিয়ে 1 বিঘা জমিতে পেঁয়াজের আবাদে খরচ হয়েছে লাখ টাকা পর্যন্ত। অথচ বর্তমান বাজারে 2000 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করে পাচ্ছেন 70 থেকে 75 হাজার টাকা।
এতে বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। পেঁয়াজের খরচ প্রচুর, বিষের, সারের, বিচ্ছির, পাঠের সব কিছুর দাম বেশি। এ দাম পেঁয়াজ বেচে আমাদের ঘাটতে চলে আসবে। যদি 2500 টাকা করে বিক্রি করতে পারি তাহলে পরে পুঁজিটা উঠে আসবে। 1 বিঘাতে খরচ হয়েছে 80-90 হাজার টাকা, আপনার বেচে কিনে ধরলেন 77 হাজার টাকা দাম লাগবে না। বাহির দেশ থেকে পেঁয়াজ আসে আমদানি, আমরা কৃষকেরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে কৃষি বিভাগ বলছে এখনই পেঁয়াজ বিক্রি না করে সংরক্ষণ করার পর তা বিক্রি করলে চাষিদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। ঘরোয়াভাবে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় সেই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের এই ধরনের কর্মসূচি চালু হয়েছে এবং আমরা খুব শীঘ্রই যাতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারে, যাতে অফ সিজনে পেঁয়াজের সরবরাহটা ঠিক থাকে। আর এই সময় পেঁয়াজটা সংরক্ষণ করলে বাজারে সরবরাহটা কম থাকবে, তাহলে কৃষকরা মোটামুটি বাজার দর ভালো পাবে। চলতি বছর চাঁপাই নবাবগঞ্জে 4850 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এখন চাঁপাই নবাবগঞ্জ। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 3 যুবক। বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান তারা। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার সময় আহত 2 জন জীবিত থাকলেও পরবর্তীতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ। তিনটা যুবক, বয়স 16 থেকে 18-র ভিতরে 3 জনের বয়স হবে। নাম ঠিকানা এখনো শনাক্ত করা হয় নাই। সুরতাল প্রস্তুত করে পোস্টমর্টম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল মর্গে প্রেরণ করব। উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের 9 মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি 250 শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমেছে ধুলোবালি। এদিকে 100 শয্যার হাসপাতালটিতে মাত্র 16 জন চিকিৎসককে সামলাতে হচ্ছে 3 গুণ বেশি রোগী। লুৎফর রহমানের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। মানুষের বেঁচে থাকার জন্য যে 5টি মৌলিক উপাদান, তার মধ্যে চিকিৎসা অন্যতম হলেও সেই চাহিদা পূরণে বিভিন্ন সময় মানববন্ধন আর অনশন করতে হয় সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষকে। বছরের পর বছর চিকিৎসকের দাবিতে আন্দোলন করে আসলেও তার সুফল এখনো মেলেনি। 100 শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিত্র এটি। নাজুক অবস্থায় চলছে চিকিৎসা সেবা। 37 জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 16 জন। সিনিয়র কনসালটেন্ট 60টি পদের বিপরীতে 2 জন ও জুনিয়র কনসালটেন্ট 11টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। অন্যদিকে হাসপাতালের ভেতরে শয্যার 3 গুণ রোগী ভর্তি থাকায় কখনো মেঝেতে, কখনো এক বেডে চিকিৎসা নিতে হয় 2 জন রোগীকে। কোনো সিটে দেখা যাচ্ছে যে একটা সিটে 2-3 জন বসে ওখানে স্যালাইন দিচ্ছে। অনেক রোগীর জন্য সিট নাই, বারান্দায় এবং বেডে এভাবে শুয়ে থাকে। হসপিটালের ভিতর বা বেডে রাখা তো দূরের কথা, মেঝেতেও জায়গা নাই পেয়ে বারান্দায় খুব কষ্টে আছি। এখান থেকে রংপুর যাইতে অনেক খরচ, গরিব মানুষ আমরা বাইরে যাইতে পারি না। এখান থেকে আমার ব্যর্থ হয় আবার বাড়ি ঘুরে যাইতে। রোগীর চাপ বৈরভাগে অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমরা এখানে 1000 থেকে 1200 জন রোগীর সেবা প্রদান করছি। শীত থেকে গরম আবির্ভাব হওয়ার কারণে প্রচুর ডায়রিয়া রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। জেলার সবচেয়ে বড় হাসপাতালে যখন এমন অবস্থা, তখন হস্তান্তরে 9 মাস পেরিয়ে গেলেও চিকিৎসা সেবা চালু করা হয়নি 250 শয্যার নতুন বহুতল ভবনে। প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে নতুন ভবনে সেবা স্থানান্তর করা যাচ্ছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এভাবেই যুগ যুগ ধরে চিকিৎসক ও সেবা বঞ্চিত হয়ে আসছে প্রান্তিক জেলার মানুষ। জরুরি রোগী নিয়ে আসলেও ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়, যাতে বাড়ে খরচ, এমনকি অনেক সময় পথেই মৃত্যু হয় রোগীর। 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে, সেটা কি কারণে দীর্ঘদিন প্রায় 1 বছরের অধিক সময় হয়ে গেছে সেটা চালু হচ্ছে না। অপরদিকে জনবল সংকট। 250 শয্যার যে নতুন হসপিটাল, এই হসপিটালে কোটি টাকার একটা হসপিটাল ভবনটা পড়ে আছে। বড় একটা হসপিটাল, এখানে এখন রোগী দেখতেছে একজন ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্ট তো আর আসলে ডাক্তার না, সে যদি রোগী দেখে তাহলে রোগীর চিকিৎসা কতটুকু মানের ব্যাপার আছে। ডাক্তার স্বল্পতার জন্য আমাদেরকে আউটডোর বসে রোগী দেখতে হচ্ছে। পার ডে প্রায় 350 বা 400 মতো পেশেন্ট আমাদের দেখতে হয়, যেটা অনেক পেইনফুল।
সিভিল সার্জন বলছে 250 শয্যার হাসপাতাল চালু করতে জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে চিকিৎসা সেবা চালুর আশ্বাস তার। পুরো 250 বেডের যে হাসপাতাল চালু করানোর জন্য যে আমাদের যে জনবল দরকার, এই জনবলটা আসলে আমরা এখনো পাই নাই। আমরা জনবলের জন্য যে চাহিদা, এটা আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একদম সরাসরি যে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের জন্য কর্তৃপক্ষকে আমরা জমা দিয়েছি। জনবলটা আমরা যদি পেয়ে যাই, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা নতুন বিল্ডিংটা আছে এটা আমরা শুরু করতে পারবো। 100 শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয় 2018 সালে। কাজ শেষে 2024 সালের জুনে হস্তান্তর করা হয় নতুন হাসপাতালটি। হস্তান্তরে প্রায় 9 মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল সংকট আর যন্ত্রাংশের অভাবে এভাবে পড়ে রয়েছে চকচকে বহুতল এই ভবন। সীমান্ত এলাকার আশা ভরসার এই হাসপাতাল নিজেই যেন আজ বড় ব্যাধিতে আক্রান্ত। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করতে সরকার কার্যকরী উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। কুমিল্লার হাসপাতালগুলোতে শিশুদের টিকা সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম। নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে না পারায় উদ্বিগ্ন অভিভাবকরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন টিকা সংকটের কারণ কি, আর সংকট সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? উজ্জ্বল, কুমিল্লায় গত 6 মাসের বেশি সময় ধরে কিন্তু টিকার সংকট দেখা দিয়েছে এবং কুমিল্লার কোনো কেন্দ্রেই কিন্তু এখন এই মুহূর্তে টিকা নেই। যেখানে নিয়মিত টিকা দিতে আসতেন শিশুদেরকে নিয়ে অভিভাবকরা, টিকা না পেয়ে কিন্তু তাদের মধ্যে একটা উৎকণ্ঠা এবং তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা গত কিছুদিন আগেও আমরা জানিয়েছিলাম যে কুমিল্লায় সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা জেনারেল হাসপাতাল সেগুলোতে টিকা দেওয়ার পরে কিন্তু উপজেলাগুলোতে যে টিকা যায় সেটি কিন্তু 1 থেকে 2 দিন চালানোর মতো তাদের সক্ষমতা থাকে। তারপর থেকে কিন্তু আবার টিকার সংকট দেখা দেয়। গত কিছুদিন ধরেই আমরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকগুলোতে আমরা দেখেছি যে মানুষজন আসছেন এবং ফিরে যাচ্ছেন। এরা অভিযোগ করছেন যে টিকা নির্ধারিত সময়ের 1 মাসের বেশি সময়, কারো 2 মাসও পেরিয়ে গেছে, কিন্তু টিকা তারা দিতে পারছেন না। ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, হুপিং কাশি, এরকম নানা রকম জীবন ঘাতী যেই রোগগুলো রয়েছে সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু শিশুদেরকে পেন্টাভ্যালেন্ট, ইপিভি, ওপিভি এই ধরনের 4টি টিকা কিন্তু দেয়া হয়, যেই টিকাগুলো কিন্তু নিয়মিত সরবরাহ হলে যে শিশুদেরকে কিন্তু দেয়া যেত, এইগুলো কিন্তু এখন সরবরাহ বন্ধ রয়েছে এবং যার কারণে এই যে মানুষজন ফিরে যাচ্ছেন তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। কারণ একটি নির্ধারিত সময় পরে কিন্তু শিশুদেরকে এই টিকাগুলো দেয়া হয়, প্রতি 2 মাস, কখনো কোনো 4 মাস এরকম অন্তর অন্তর কিন্তু সময় দেয়া হয়। তো অনেক অভিভাবককে অভিযোগ করছেন যে কুমিল্লার কোনো ক্লিনিকে কিংবা বেসরকারিভাবেও তারা টিকাগুলো পাচ্ছেন না, যার কারণে তারা যে নির্ধারিত সময় টিকা দেওয়ার যে সময় সেগুলো কিন্তু সেটুকু পেরিয়ে যাচ্ছে। এই নিয়ে সিভিল সার্জন কিংবা যারা টিকা সরবরাহ করে থাকেন তারাও কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারছেন না যে তাদের যে চাহিদা রয়েছে, বছরে পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা রয়েছে অন্তত 6 লাখ, যেটি শিশুকে সর্বপ্রথম যে টিকাটি দেওয়া হয়, তো সেই চাহিদা পূরণ কিন্তু এখন করতে পারছে না, তারা সাপ্লাই পাচ্ছে না, যার কারণে বিপুল পরিমাণ মানুষ কিন্তু যারা শিশুদেরকে নিয়ে ক্লিনিকে ঘুরছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা এবং উদ্বেগ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এটি কিন্তু খুব দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন, যেহেতু এটি শিশুদের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য এটি কিন্তু খুবই প্রয়োজন এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু অভিভাবকদের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এবং এই বিষয়ে শিশুর বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু দেয়া যাচ্ছে না অথবা সরবরাহ না থাকার কারণে যেই সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য অভিভাবকদেরকে শিশুদের প্রতি যত্নশীল হতে হবে এবং যে প্রাকৃতিক খাবার সেগুলোর প্রতি তাদেরকে মনোযোগী হতে হবে এবং সেভাবে শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদেরকে ভালো খাবার, সুষম খাবার দেওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, হয়তো কিছুটা বিলম্বে হলেও শিশুর টিকা দেওয়া সম্ভব হতে পারে এবং সেজন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং টিকার যে সংকট সেটি কিন্তু কাটিয়ে না উঠলে এটি পরবর্তীতে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আরও বেশি কাজ করবে। উজ্জ্বল। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে গত 22 দিনে জব্দ করা হয়েছে 2896টি রিকশা। জব্দকৃত এসব রিকশা রাখা হয়েছে জাম্পিংয়ে। বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 50,000 ব্যাটারি চালিত রিকশা।
একসময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও 2 বছর ধরে বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরের মূল রাস্তায়। এতে বাড়ছে দুর্ঘটনা আর প্রাণহানি। পুলিশ জানায়, ঈদের পর থেকে অভিযান শুরু করা হয়েছে। সড়কে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় পুরুষের পাশাপাশি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন পটুয়াখালীর অনেক নারী। কিন্তু জেলের স্বীকৃতির পাশাপাশি পুরুষরা সরকারি নানা সুবিধা পেলেও বরাবরই বঞ্চিত হয়ে আসছেন তারা। তবে শিগগিরই বৈষম্য দূর করে মান্ত্রা সম্প্রদায়ের নারীদের জেলের সুবিধার আওতায় আনা হবে বলে জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। আর জানাচ্ছেন জসিম পারভেজ। জন্ম থেকে মৃত্যু সবকিছুই যাদের নৌকায়, ডাঙায় ঠিকানাহীন এই সম্প্রদায় সবার কাছে মান্তা নামে পরিচিত। পটুয়াখালীর সাগর উপকূলের বিভিন্ন নদ নদীতে মাছ ধরাই যাদের একমাত্র পেশা। যাযাবর এই সম্প্রদায়ের শিশুরাও মা বাবার সঙ্গে মাছ ধরার কাজ করে। কিন্তু ঝুঁকি নিয়ে পুরুষের পাশাপাশি নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় মাছ শিকার করলেও এখনও জেলে স্বীকৃতি পাননি মান্তা নারীরা। তাই বিভিন্ন সময়ে পুরুষরা সরকারি প্রণোদনা সহ নানা সুবিধা পেলেও বঞ্চিত হন নারীরা। আমি তোমার পড়ছি আর চাকরি হালাই আর যা হালাই ডাল টানতে পাই, ফানিতে পাই, আবার বইটা বাইতে পাই। ছোট বাচ্চা ফোন লইয়া মাছ না ধরি, হইয়া বেশি কিনিয়া খাই। আমি এই 12-13 বছর হইতে আমার একটা বাচ্চা লইয়া আমি জালিয়া বিক্রি করি। এই 50 বছর হইতে মহিলারা কাট পাইনি। চাই সরকার নদীর কিনারে একটা ঘর দিয়ে দেখো আমাকে হোমদিন জাল টাল বাইয়ে জানি নদীর জানি ঘরে জানি একটু ঘুমাইতে পারি। এমন অবস্থায় মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পরিবার নিয়ে মানবেতর দিন কাটান নারী কেন্দ্রিক অতি দরিদ্র জেলে পরিবারগুলো। মেয়ে ছেলে নদীতে কষ্ট করি আমরা, আমাকে একটা স্থান দিলে আমরা পরিবেশকে চলতাম, বেড়া লইয়া নদী যাইতাম, মেয়ে ছেলে গুড়াগার আমরা তর উড়িয়ে দিতাম। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, আর যদি সরকারি সাহায্য সহযোগিতা তাদের জন্য কিছু করা হইতো তাহলে তারা খুব ভালো থাকতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে জেলায় 386 নারী জেলে সহায়তা পান। সহায়তা পাওয়ার অপেক্ষায় আছেন আরও 560 জন। আর মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে হিসেবে স্বীকৃতি ও সহায়তা দিতে নানা উদ্যোগের কথা জানান মৎস্য কর্মকর্তারা। নাগরিক হিসাবে মৎস্য অধিদপ্তর তাদেরকে সমানভাবে সম্মান জানাবে, সমানভাবে সহযোগিতা করবে এবং তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা মৎস্য অধিদপ্তর সর্বান্তকরণে তাদের সাথে কাজ করে যাব। নারী মৎস্যজীবী মানুষ বোঝে না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই। পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, চরমন্তাজ উপজেলার বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করেন মান্তা সম্প্রদায়ের হাজারো নারী। জন্মসূত্রে বাংলাদেশি এই নারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিশ্চিত জীবন ধারণে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন পটুয়াখালী। অনাবৃষ্টির কারণে অতিরিক্ত তাপমাত্রা ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের চিংড়ি হ্যাচারি। এতে কমেছে উৎপাদনের পরিমাণ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন চিংড়ির হ্যাচারিতে এই ধরনের সংকট কেন তৈরি হলো আর সমাধানের কি হিসেবে সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, আপনি জানেন যে এই চিংড়ি, গলদা চিংড়ির আতুরঘর হচ্ছে উপকূলীয় অঞ্চলের এরকম হ্যাচারি। এখানে কোটি কোটি রেণু উৎপাদন করে সেগুলো কিন্তু চাষি পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। চাষি পর্যায়ে সেগুলো চাষাবাদ করে বিদেশে রপ্তানি করে এবং দেশের চাহিদাও মেটায়। এতে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা এবং অর্থনৈতিকভাবে সচল হয়েছে এরকম গ্রামীণ পর্যায়ের অর্থনীতি। তো আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার জননী চিংড়ি হ্যাচারি। এখানে প্রায় গত 1 মাস আগে প্রায় 50 লাখ টাকার 1 কোটিরও অধিক চিংড়ি রেণু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার মূল কারণ তারা আমাদেরকে নিশ্চিত করেছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা এবং অনাবৃষ্টি এবং ফ্যালামেন্টাস নামের এক প্রকারের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে চিংড়ির যে রেণু সেগুলোর ফুসফুসে আক্রান্ত হয়, তারপর কালো হয়ে মারা যাচ্ছে।
এগুলো বিষয়ে পরামর্শের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করেও তারা সুফল পায়নি। এতে তাদের ভিতরে এক প্রকারের ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকারি যে মৎস্য অধিদপ্তর রয়েছে তারা যদি যথাযথ দেখভাল করতেন এবং পরামর্শ দিতেন তাহলে তারা এরকম লোকসানে পতিত হতো না। এর ভিতরেই কিন্তু এবছর প্রায় আনন্দবাড়ি মৎস্য হ্যাচারি, চিংড়ি হ্যাচারি, তারাও কিন্তু অর্থনৈতিক লোকসান এবং চিংড়ি মাছ মারা যাওয়ার কারণে সেটি বন্ধ হয়ে গেছে। এখন অতি সংকটে চলছে এই এখানকার ভাই ভাই মৎস্য হ্যাচারি এবং এই জননী হ্যাচারি সহ আর কয়েকটি হ্যাচারি। তারা বলছে যে এবছর মাছের দাম আরো বেশি বাড়বে, কেননা উৎপাদন খরচ অনেক বেড়েছে। সে কারণে এবছর 2 টাকা 80 থেকে 3 টাকা প্রতি পিস মাছের দাম পড়বে। এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়েও। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল, সংবাদ শেষ করব বই দিবসের প্রতিবেদন দিয়ে। বিশ্ব বই দিবস আজ। যুদ্ধ, বিগ্রহ, প্রেম, সংসার কিংবা অনন্তলোকে যাত্রা, সবখানেই শক্ত অবস্থানে বই। 30তম বিশ্ব বই দিবসে বইয়ের আবেদন কতটুকু? বই প্রেমী ও গবেষকরা কি বলছেন? পাঠক তৈরির পরিবেশ কতটুকু করতে পেরেছে রাষ্ট্র? নরসিংদী থেকে বই দিবসের গল্প জানাচ্ছেন রাকিবুল ইসলাম, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন উক্তিতে চোখের সামনে ভেসে ওঠে লাইব্রেরির চিত্র। লাইব্রেরি মানে বই বাড়ি। এ বাড়ির উঠোনে এখন কতটা জমে গল্পের আসর। নরসিংদী জেলা গণগ্রন্থাগার, থরে থরে সাজানো অসংখ্য নতুন পুরনো বই, কালো অক্ষরের শৃঙ্খলে বন্দী হাজারো চিন্তা ও মতের নীরব সম্মেলন। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ সহ নানা ধরনের বই থাকলেই পাঠকের সংখ্যা কি বাড়ছে? কেমন আছে বই বাড়ি? প্রেম বলেন, বিরহ বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, সব দিক থেকে বই হয়েছে আমাদের মনের খোরাক। ওই ব্যাপারটি হচ্ছে কি, এই সমগ্র জিনিসটাকে একটা জায়গাতে লিপিবদ্ধ করে ফেলা। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে একটা সেতু বন্ধন করতে চান, তাহলে দরকার সাহিত্য। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো বিশ্বে প্রথমবারের মতো বই দিবস উদযাপন করে। এরপর থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে বই দিবস পালিত হয়ে আসছে। রিসার্চ গেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে 77.1% মানুষ বই পড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন। কেউ দেখেন মুভি বা অন্য কিছু। তবে মাত্র 6.2% বলছেন তারা বই পড়তেই পছন্দ করেন। গবেষণায় দেখানো হয়, শতকরা 33.3% মানুষ দিনে একটিও বই পড়েন না, আর 32.3% বই পড়েন দিনে মাত্র 1 ঘন্টা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ফলে বলা যায়, সময়ের বিবর্তনে বই প্রকাশের সংখ্যা বাড়লেও কমতির দিকে পাঠক। কারণ কি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা? সামাজিক যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের বই পড়ার প্রতি একটা অনীহা জাগ্রত হয়ে গেছে। ভালো একটা ক্যারিয়ারও দরকার আছে, কিন্তু এর সাথে সাথে যে মানে আমাদের মননের যে গঠনের যে ব্যাপারটা, যেটা আমাদের বাইরের বই মানে পড়ার মধ্য দিয়ে তৈরি হয়, সেই জায়গাটা মানে অনেক গ্যাপ আছে। এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের এই উদ্যোগগুলো নেওয়া দরকার, সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ তৈরির কথা জানালেন জেলার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, রাষ্ট্র পাঠক তৈরির পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারেনি। নতুন করে লাইব্রেরির উপরে লিফলেট করছি, যেটা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং প্রচার জায়গা, যেটা মানে তথ্য করার কথা আমরাও করছি। প্রত্যেক মাসে একটা করে স্কুলে আমরা যাচ্ছি, যেহেতু আমার স্টাফ কম, যে তাদেরকে হয় লাইব্রেরিতে নিয়ে আসছি অথবা তাদের কাছে যে আমরা লাইব্রেরি সম্পর্কে জানাচ্ছি। যারা আগ্রহী তাদের জন্য যথেষ্ট পরিমাণে থাকে, সেই আয়োজনটা দরকার। দুঃখের বিষয় যে আমাদের রাষ্ট্র সেই আয়োজনটা করে নেয়। উপজেলা লেভেলে পাবলিক লাইব্রেরিটা শাখা না, মানে এর চেয়ে গরিবী, এর চেয়ে রাষ্ট্রীয় দারিদ্র্য আর তো কল্পনাই করা যায় না। তাহলে আমরা যেটা করবো সেটা হলো যে বই লোকে কম পড়ছে এটা নিয়ে হাহাকার করবো না, কিন্তু একই সঙ্গে যারা বই পড়তে চায় তাদের জন্য এটা অ্যাভেলেবেল না। একটি মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে বইমুখী করতে পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।
শেষ করছে এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন নিচের দেখানো ঠিকানায়।